তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আরেকটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা, মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। অবশ্যই। জি। একটা প্রশ্ন, একটা উত্তর, কিছু তেলযুক্ত আলোচনা, কিছু বেফাঁস মন্তব্য, বাস শেখ হাসিনা সরকার ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক জুলাই মাসের এই সময়টাতেই 2024 সালে। বলছিলাম শেখ হাসিনা সরকার চীন সফর থেকে এসে তার নিজস্ব গদি মিডিয়ার কিছু পছন্দের সাংবাদিকদের নিয়েই একটা সংবাদ সম্মেলন করেছিল, যেখানে অতিরিক্ত তেলযুক্ত কিছু অযৌক্তিক প্রশ্ন ছিল এবং শেখ হাসিনা সরকারের কিছু বেফাঁস মন্তব্য ছিল এবং অহংকার মিশ্রিত কিছু কথা ছিল, যার ফলে শেখ হাসিনা সরকারের 16 বছরের রেজিম ধ্বংস হতে বাধ্য হয়েছিল। যদিও শেখ হাসিনা সরকারের ধ্বংসের নকশাটা অনেক আগে থেকেই করা হয়েছিল এবং বিগত সালের কিছু কারণেই তার এই চূড়ান্ত পতন হয়েছিল, সেই বিষয়গুলো আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনার মন্তব্যগুলো অবশ্যই জানিয়ে যাবেন। চলেন খেলা শুরু করা যাক। তো তাদের মেধাটা কোথায়, তাদের মেধাটা কোথায়, সেটা আমার প্রশ্ন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থা এখন পর্যন্ত এবং তাদেরকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে। ঠুসঠাস কোটা থেকে শুরু করে নিশ্চয়ই আপনার নজরে এসেছে। তিনি তার ব্যক্তিগত অসুবিধার কথা বলার সাথে সাথে গণমাধ্যমে দেখেছেন যে আজকে আপনার সংবাদ সম্মেলন এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। এই অবমাননা তারা সহ্য করতে পারছেন না, কিছু করণীয় এই রাষ্ট্রের আছে কিনা। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না। ধন্যবাদ মাননীয়। জুলাই 2024 সারা দেশে তখন ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন চলছিল। শেখ হাসিনা সরকার তখন চীন সফর থেকে এসে তার নিজস্ব গদি মিডিয়ার কিছু পছন্দের সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে। সেখানেই অতিরিক্ত তৈলযুক্ত কিছু প্রশ্ন ছুড়ে দেওয়ায় শেখ হাসিনার কাছে। শেখ হাসিনাও অহংকারিত হয়ে বেফাঁস কিছু মন্তব্য করে ফেলে। মন্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধার নাতিরা যদি চাকরি না পায় তাহলে কি রাজাকারদের নাতিরা চাকরি পাবে? তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার এমন মন্তব্যের ফলে তখন ছাত্র আন্দোলনের আগুনে আরো ঘি ঢেলে দেওয়ার মতো ঘটনা ঘটে। পুরো দেশ ক্ষোভে ফুলে ফেপে ওঠে, সবাই এক স্লোগান দিতে থাকে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এখান থেকে শেখ হাসিনার পতন মূলত নিশ্চিত হয়ে যায়। তারপরে গণহত্যা, রাহাজানি সবকিছু মিলিয়ে একাকার হয়ে যায়। তারপরের ঘটনা আপনারা সবাই জানান। আন্দোলনের শেষ ভয় এক দফা দাবিতে গিয়ে এবং শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। যদিও এই জুলাইয়ের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়, কিন্তু শেখ হাসিনা এই পতনের পেছনের গল্পগুলো ছিল আরো ভিন্ন এবং এর কাঠামো তৈরি হয়েছিল অনেক আগে থেকেই। সেই বিষয়গুলোকেই মোটা দাগে আলোচনা করার আজকে চেষ্টা করব। 16 বছর ধরে এক নাগারে শাসন, উন্নয়নের দাপট, মেগা প্রজেক্ট এবং দৃঢ় নিয়ন্ত্রণ, কিন্তু অবশেষে জুলাই 2024 শেখ হাসিনা সরকারের পতন। কেন এই পতন? কিভাবে ভেঙে পড়ল একটি শক্তিশালী শাসন ব্যবস্থা? শেখ হাসিনা সরকারের পতনের যে পথ তৈরি হয়েছিল তার মূলত 8টি কারণ তুলে ধরার চেষ্টা করব। নাম্বার 1, দীর্ঘ শাসন ও কেন্দ্রীয়করণ। শেখ হাসিনার নেতৃত্বে টানা 16 বছর হয়, কিন্তু এই দীর্ঘ ক্ষমতা কেন্দ্রীভূত হয় একদলীয় সিদ্ধান্তে। জনগণকে উপেক্ষা করে প্রশাসন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ সবকিছুই দলীয়করণের রূপ নেয়, আর তার ফলেই ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ে সরকার। নাম্বার 2, গণতন্ত্রের সংকট ও নির্বাচন প্রহসন। 2014, 2018 এবং সর্বশেষ 2024 সালের জাতীয় নির্বাচন, 3টি নির্বাচনই ভোটারবিহীন নির্বাচন, নির্বাচন কমিশন নির্ভর এবং অভিযোগে ভরা।
2024 সালের নির্বাচনের বিস্ফোরিত হয় জনগণের ক্ষোভ, গড়ে ওঠে ভোট বিপ্লব, যেখানে তরুণ, প্রবাসী, সাধারণ মানুষ সবাই মূলত প্রতিবাদের কণ্ঠস্বর জাহির করতে থাকে। নাম্বার 3, অর্থনৈতিক বিপর্যয়। মেগা প্রজেক্ট আর উন্নয়নের গল্পের আড়ালে জমতে থাকে দুর্নীতি, ব্যাংক লুট, রিজার্ভ সংকট, ডলার বাজারে ধস আর গ্যাস বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় কয়েক গুণ। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী চরম সংকটে পড়ে। রান্নাঘর থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত হাহাকার। বিরোধী দল বলতে গেলে মুছে ফেলা হয়েছিল। বিএনপি, জামাত ও অন্যান্য রাজনৈতিক দল সবারই উপরে নেমে আসে পুলিশি দমন, গায়েবী মামলা, গুম খুনের কালো ইতিহাস। তবে শেষ রক্ষা হয়নি। 2024 সালের মাঝামাঝি সেই দুর্নীতির বৈরম আরও ফিরে আসে। 5, আন্তর্জাতিক চাপে পতনের ছাপ। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা, ইউরোপের কড়া বিবৃতি এবং ভারতীয় শীতলতা সব মিলিয়ে আন্তর্জাতিক ত্রিমূর্তের আস্থা হারায় বাংলাদেশ সরকার। কূটনৈতিকভাবেই কোণঠাসা হয়ে পড়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রশাসন। নাম্বার 6, রাস্তায় নেমে আসে তরুণ ও প্রবাসীরা। ডিজিটাল নিরাপত্তা আইন, চাকরির সংকট, বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে সোচ্চার হয় তরুণ প্রজন্ম। বিশ্বজুড়ে প্রবাসীরা একযোগে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। সেই সাথে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা ক্ষিপ্ত হয় সরকারের প্রতি। ভিডিও, সোশ্যাল মিডিয়া, বয়কট আন্দোলন সবকিছুই এক প্ল্যাটফর্মে যুক্ত হয়। 7, প্রশাসনের ভেতরে ফাটল। র্যাব, পুলিশ, সেনাবাহিনী সবখানে শুরু হয় ভেতরের দ্বন্দ্ব। অনেকে নিরপেক্ষ অবস্থায় নেয় এবং সরকারের আদেশ অমান্য করতে থাকে। এই ভেতরের ফাটলই শেষ পর্যন্ত সরকার পতনের দিকে ঠেলে দেয় পরিস্থিতিকে। নাম্বার 8, চূড়ান্ত মুহূর্ত, পদত্যাগ ও ইতিহাস। অবশেষে 5 আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট হাউসের 1 ঘন্টা বৈঠক, সেনাবাহিনীর পর্যবেক্ষণ এবং অবশেষে ইতিহাসের মোড় ঘুরে যায়। একটি দীর্ঘ শাসনের অবসান ঘটে। এই পতনের কি এখানেই শেষ, নাকি নতুন শুরুর সম্ভাবনা? শেখ হাসিনার পতনের ঘটনাটি ইতিহাসে কিভাবে লেখা থাকবে তা সময় বলে দিবে। আপনার মতামত জানতে চাই, নিচে আপনার মন্তব্য জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।